এক ধনী তরুণী যখন রাস্তায় পড়ে থাকা এক অচেনা ভিখারিকে বিয়ে করে নেয় তখন শুরু হয় এক অবিশ্বাস্য রোমাঞ্চকর যাত্রা। এই গল্পে লুকিয়ে আছে এক কোটিপতি সিইওর রহস্যময় পরিচয়, এক ভয়ঙ্কর চক্রান্তের ঘন জাল, আর এক অসহায় মেয়ের সাহসী লড়াইয়ের অসাধারণ কাহিনী, যেখানে টাকা, ক্ষমতা, বিশ্বাস আর প্রতিশোধ একসাথে মিশে তৈরি করে এক অমোঘ নাটক। বন্ধুরা, দিল্লির ব্যবসা জগতে যদি কোনো একটি নামের সবচেয়ে বেশি প্রভাব থাকত তবে সেটা ছিল রাঠোর কর্পোরেশন। এই প্রতিষ্ঠান শুধুমাত্র একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল না, বরং এটি ছিল এমন এক বিশাল সাম্রাজ্য যার বিস্তার দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছিল। এই সাম্রাজ্য গড়ে তুলেছিলেন আদিত্য রাঠোর, এমন একজন ব্যক্তি যিনি খুব কম কথা বলতেন, কিন্তু তার প্রতিটি সিদ্ধান্ত কোটি কোটি টাকার খেলা পুরোপুরি বদলে দিতে পারত। আদিত্য রাঠোর তার সততা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং শান্ত স্বভাবের জন্য সবার কাছে পরিচিত ছিলেন। কোম্পানির প্রতিটি কর্মচারী তাকে গভীর সম্মান করত এবং প্রত্যেক বড় ব্যবসায়ী তাকে ভয় পেত। তার সবসময় একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকতেন, রাহুল মেহরা। রাহুল শুধু তার ম্যানেজার ছিলেন না, বরং তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। আদিত্যের প্রতিটি গোপন কথা, প্রতিটি পরিকল্পনা এবং প্রতিটি দুর্বলতা যদি কেউ জানতেন, তবে সেই ব্যক্তি ছিলেন রাহুল। সেদিন সকালে অফিসের পরিবেশ একটু অন্যরকম ছিল। আদিত্য তার কেবিনে জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন, যেন কোনো গভীর চিন্তায় সম্পূর্ণ ডুবে আছেন। ঠিক তখনই দরজা খুলে গেল এবং রাহুল ভেতরে প্রবেশ করলেন। স্যার, সবকিছু পুরোপুরি তৈরি আছে? রাহুল ধীরে ধীরে বললেন। আদিত্য তার দিকে না তাকিয়েই জিজ্ঞেস করলেন, মিটিংয়ের কি অবস্থা? স্যার, আমি নিজে ফোন করে মিটিংয়ের ব্যবস্থা সম্পূর্ণ করেছি। সবাই পুরোপুরি প্রস্তুত। রাহুল উত্তর দিলেন। আদিত্য মাথা নাড়লেন, কিন্তু রাহুল সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার চেহারায় হালকা চিন্তার ছাপ স্পষ্ট ছিল। কিছু বলতে চাও? আদিত্য তার দিকে ঘুরে জিজ্ঞেস করলেন। রাহুল গভীর শ্বাস নিলেন। স্যার, আমার মোটেও ভালো লাগছে না। আজকাল বাজারে অনেক গুজব ছড়িয়ে পড়েছে। আপনার বিরুদ্ধে কিছু লোক চক্রান্ত করছে। আপনি একা যাবেন না, দয়া করে সিকিউরিটি টিমকে অবশ্যই সাথে নিয়ে নিন। আদিত্য হালকা হাসলেন। রাহুল, তুমি সবসময় প্রয়োজনের চেয়ে অনেক বেশি চিন্তা করো। আমি পুরোপুরি ঠিক আছি। কিন্তু স্যার, রাহুল কিছু বলতে চাইছিলেন। আদিত্য তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। আজকের মিটিং খুবই জরুরি, আর আমি একাই যেতে চাই। কেউ যেন জানতে না পারে যে আমি কোথায় যাচ্ছি। তুমি কোম্পানি সামলে নাও, বোর্ড মিটিংয়ের পুরো প্রস্তুতি রেখো। রাহুল বাধ্য হয়ে চুপ হয়ে গেলেন। তার ভেতরে ভেতরে কিছু একটা ভুল হবার অনুভূতি প্রবলভাবে হচ্ছিল, কিন্তু আদিত্যের সিদ্ধান্ত বদলানো একেবারেই সহজ ছিল না। কয়েক মিনিট পরেই আদিত্য তার কালো বিলাসবহুল গাড়িতে বসলেন এবং অফিস থেকে বেরিয়ে গেলেন। অন্যদিকে শহরের অন্য এক প্রান্তে একটি বন্ধ ঘরে ফোনে নিচু স্বরে কথাবার্তা চলছিল। কাজ হয়ে গেছে, একটি ভারী কণ্ঠস্বর গমগম করে উঠল। জি স্যার, আপনি যেমন বলেছিলেন সবকিছু ঠিক তেমনই হয়েছে। সে একা বেরিয়ে পড়েছে নিজের গাড়িতে। ফোনের অন্য প্রান্তে বসেছিলেন কার্তিক রাঠোর, আদিত্যের ছোট ভাই। কার্তিকের চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন সে কোনো বড় খেলার অপেক্ষায় ছিল। খুব ভালো, কার্তিক ধীরে ধীরে হাসলেন। আমরা অনেক বছর ধরে এই দিনটির অপেক্ষা করেছি। মেয়েটি জিজ্ঞেস করল, এখন সামনে কি করতে হবে? কার্তিক শীতল কণ্ঠে বললেন, এখন শুধু একটা বোতাম টিপতে হবে, আর সব কিছু শেষ হয়ে যাবে। সে ফোন কেটে দিলেন এবং সামনে রাখা রিমোটের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। এই সাম্রাজ্য সবসময় আমার হওয়ার কথা ছিল, কার্তিক নিজের মনে বিড়বিড় করলেন। বাবা সবকিছু ওই আদিত্যের নামে করে দিলেন, শুধু এই কারণে যে সে বড় ছেলে, দায়িত্বশীল। কিন্তু আমিও তো একই রক্তের। ওদিকে হাইওয়েতে আদিত্যের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। রাস্তা প্রায় ফাঁকা ছিল। আদিত্য পুরোপুরি শান্ত ছিলেন। তার একটুও ধারণা ছিল না যে তার সাথে কি হতে চলেছে। হঠাৎ এক বিকট বিস্ফোরণ হল। গাড়িটা শূন্যে ছিটকে উঠল এবং এক বিশাল আগুনের গোলায় পরিণত হল। চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ল। মানুষ ভয়ে দূরে পালাতে লাগল। কয়েক মিনিটের মধ্যেই সেখানে হুড়োহুড়ি পড়ে গেল। কিছুক্ষণ পর নিউজ চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ চলতে শুরু করল। রাঠোর কর্পোরেশনের মালিক আদিত্য রাঠোরের গাড়িতে হাইওয়েতে ভয়ঙ্কর বিস্ফোরণ। প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এই খবর সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ল। কোম্পানির শেয়ার দ্রুত পড়তে শুরু করল। সব জায়গায় শুধু একটি নামই প্রতিধ্বনিত হচ্ছিল, আদিত্য রাঠোর। অন্যদিকে কার্তিক রাঠোর নিজের অফিসে বসে টিভিতে এই খবরটিই দেখছিলেন।
তার মুখে ধীরে ধীরে এক শীতল হাসি ছড়িয়ে পড়ল। খেলা শেষ, সে ধীরে করে বললেন, এখন এই পুরো সাম্রাজ্য আমার। কিন্তু কেউ জানত না যে এই গল্প সবে শুরু হয়েছে, কারণ যে মানুষটিকে পৃথিবী মৃত বলে মনে করছিল সে এখনও কোথাও জীবিত ছিল। আদিত্য রাঠোরের মৃত্যুর খবর সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। প্রতিটি নিউজ চ্যানেলে শুধু একটাই আলোচনা ছিল, রাঠোর কর্পোরেশনের শেষ এখন নিশ্চিত। কোম্পানির শেয়ার ক্রমাগত পড়ছিল, বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছিল এবং অফিসের ভেতরে নিস্তব্ধতা বিরাজ করছিল। কিন্তু এই নিস্তব্ধতার মাঝে একজন মানুষ এমন ছিলেন যার এই খবরে বিশ্বাস হচ্ছিল না। সে ছিলেন রাহুল মেহরা। রাহুল বারবার একই ফুটেজ দেখছিলেন, সেই বিস্ফোরণ, সেই জ্বলন্ত গাড়ি, কিন্তু তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, স্যার এভাবে যেতে পারেন না। তখনই কোম্পানির সিইও সঞ্জয় ভার্মা তার কাছে এলেন আর বললেন, রাহুল, আমাদের সত্যটা মেনে নিতে হবে। রাহুল সাথে সাথে বললেন, না স্যার, কিছু একটা গোলমাল আছে। স্যার যদি সত্যিই না থাকেন তবে তার মৃতদেহ কোথায়? সঞ্জয় একটু চমকে উঠলেন। রাহুল ধীরে ধীরে বললেন, স্যার, আপনার মনে আছে আমরা নিরাপত্তার জন্য আদিত্য স্যারের শরীরে একটি ট্র্যাকার লাগিয়েছিলাম? সঞ্জয়ের চোখ বড় বড় হয়ে গেল। কি? ওই ট্র্যাকারটা কি এখনও অ্যাক্টিভ আছে? রাহুল সাথে সাথে তার ল্যাপটপ খুললেন এবং স্ক্রিন দেখিয়ে বললেন, জি স্যার, সিগন্যাল খুব দুর্বল, কিন্তু এখনও আসছে। ঘরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সঞ্জয় নিচু স্বরে বললেন, তার মানে তিনি বেঁচে আছেন? রাহুল মাথা নাড়লেন, আর হয়তো খুব বিপদের মধ্যেও আছেন। অন্যদিকে এক নির্জন রাস্তায় একজন আহত মানুষ মাটিতে পড়েছিল। তার কাপড় ছেঁড়া ছিল, শরীরে আঘাতের দাগ ছিল এবং মাথা থেকে রক্ত ঝরছিল। সে ধীরে ধীরে চোখ খুলল, কিন্তু তার কিছুই মনে পড়ে না। আমি কে? সে নিজের মনে বিড়বিড় করে বলল। ঠিক সেই সময়ে একটি গাড়ি সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ ব্রেক কষা হলো। গাড়ি থেকে একটি মেয়ে ঘাবড়ে গিয়ে বাইরে বেরিয়ে এলো। সে ছিল প্রিয়া মেহরা। প্রিয়া একজন বুদ্ধিমতী এবং সাহসী মেয়ে ছিল, কিন্তু এই মুহূর্তে তার চেহারায় ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। ও নো! সে দৌড়ে ওই মানুষটির কাছে এলো। আপনি ঠিক আছেন তো? আমি আপনাকে দেখতে পাইনি। সে সাথে সাথে তাকে তোলার চেষ্টা করতে লাগল। আপনি শুনতে পাচ্ছেন তো? দয়া করে সাহস রাখুন। লোকটা দুর্বল কণ্ঠে বলল, আমার কিছু মনে নেই। আমি কে? কোথা থেকে এসেছি? প্রিয়া চমকে উঠল। আপনার কিছুই মনে নেই? সে সাথে সাথে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমি আপনাকে এখানে ফেলে যেতে পারি না। আমার বাড়ি কাছেই, আমি আপনাকে সাহায্য করব। সে কোনো মতে তাকে নিজের গাড়িতে বসালো এবং নিজের বাড়িতে নিয়ে এলো। বাড়ি পৌঁছাতেই প্রিয়ার মা রেগে গিয়ে বললেন, একে আর একে বাড়িতে কেন নিয়ে এসেছিস? প্রিয়া বলল, মা, এর অ্যাক্সিডেন্ট আমার গাড়ি দিয়ে হয়েছে, আমি একে রাস্তায় এভাবে ফেলে আসতে পারতাম না। বাবাও রেগে উঠলেন, আমরা নিজেরাই বিপদে আছি আর তুই একজন অচেনা মানুষকে বাড়িতে নিয়ে এলি? প্রিয়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মানবতা বলেও একটা জিনিস আছে। আমি একে আমার ঘরে রাখব, আর যখন এ সুস্থ হয়ে যাবে তখন একে ছেড়ে আসব। বাধ্য হয়ে তার মা বাবা চুপ হয়ে গেলেন। ঘরে প্রিয়া ওই আহত মানুষটির ক্ষত পরিষ্কার করছিল। আপনার নাম কি? সে জিজ্ঞেস করল। লোকটা ধীরে ধীরে মাথা নাড়ল। আমি জানি না। বাড়ি, পরিবার কিছু মনে আছে? না, শুধু এটুকু জানি যে আমার খুব খিদে পেয়েছে। প্রিয়ার চোখে দয়া চলে এলো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। যতক্ষণ না আপনার স্মৃতিশক্তি ফিরে আসছে, আপনি এখানে সুরক্ষিত আছেন। সে তাকে খাবার দিল এবং বিশ্রাম নিতে বলল। কিন্তু প্রিয়ার নিজের জীবনও সহজ ছিল না। নিচে হলে তার মা বাবা আবার কথা বলছিলেন। এবার অনেক হয়েছে। 10 দিন পর প্রিয়ার বিয়ে বিনয় সিনহার সাথে ঠিক হয়ে আছে। যদি এই বিয়েটা না হয় তবে আমরা বরবাদ হয়ে যাব। আসলে বিনয় সিনহা একজন ক্ষমতাবান কিন্তু ভয়ঙ্কর ব্যবসায়ী ছিল, যার ব্যবসা পরিচ্ছন্ন ছিল না। প্রিয়া এই বিয়ের বিরুদ্ধে ছিল, কিন্তু তার মা বাবা নিরুপায় ছিলেন। ওদিকে ঘরে ওই আহত মানুষটি ঘুমাচ্ছিল এবং তার হাতের আঙুলগুলো হালকা হালকা নড়ছিল, যেন তার শরীর তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং আদিত্য রাঠর। প্রিয়া মেহরার জীবন এখন এক মোড়ে এসে দাঁড়িয়েছিল, যেখানে প্রতিটি রাস্তাই তাকে ভয় দেখাচ্ছিল। একদিকে তার পরিবার ছিল, যারা তাকে বিনয় সিনহার মতো এক ভয়ঙ্কর মানুষের সাথে বিয়ে করতে বাধ্য করছিল, আর অন্যদিকে তার নিজের মন ছিল, যা ওই সম্পর্কটাকে কখনোই মেনে নিতে পারছিল না। নিচে হলে তার মা বাবা বসেছিলেন, পরিবেশটা ভারী ছিল।
তার বাবা রেগে গিয়ে বললেন, এবার অনেক হয়েছে প্রিয়া, আমরা বিনয় সিনহার সাথে সম্পর্ক পাকা করে দিয়েছি। তার কোম্পানির সাথে আমাদের মার্জার হবে, আমাদের সব ঋণ শেষ হয়ে যাবে। এই বিয়েটা আমাদের জন্য খুব জরুরি। প্রিয়া রাগ এবং কষ্টে ভরা গলায় বলল, বাবা তোমরা বুঝতে পারছো না কেন? ওই লোকটা ঠিক নয়, তার কাজ পরিচ্ছন্ন নয়, সে মানুষকে ধোঁকা দেয়, ভুল পথে টাকা রোজগার করে, আমি তাকে বিয়ে করব না। তার মা কাঁদতে কাঁদতে বললেন, মারে, আমরা সব জানি, কিন্তু আমাদের কাছে আর কোনো পথ নেই। যদি এই বিয়েটা না হয় তবে আমরা বরবাদ হয়ে যাব, আমাদের বাড়ি, আমাদের কোম্পানি সব কিছু চলে যাবে। প্রিয়ার চোখে জল এলো। তাহলে কি আপনারা আমার জীবনটা বাজি রেখে দেবেন? বাবা কড়া গলায় বললেন, আমরা তোর শত্রু নই, তোর ভালোর জন্যই ভাবছি, তুই আমাদের একমাত্র মেয়ে। প্রিয়া ধীরে ধীরে বলল, যদি আপনারা আমাকে বাধ্য করেন তবে আমি এই বাড়ি ছেড়ে দেব। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। অন্যদিকে ওপরের ঘরে ওই অচেনা মানুষটি বিছানায় বসেছিল। তার চেহারায় দ্বিধা ছিল, ভয় ছিল, তার নিজের নাম পর্যন্ত মনে ছিল না। তখনই প্রিয়া ঘরে এলো। তার হাতে খাবার ছিল। আপনি কিছু খেয়েছেন? সে জিজ্ঞেস করল। লোকটা মাথা নাড়ল। না। প্রিয়া তার পাশে বসল। দেখুন, আপনার এখন কিছু মনে নেই, কিন্তু আপনি একা নন। যতক্ষণ না আপনার স্মৃতিশক্তি ফিরে আসছে, আমি আপনার সাথে আছি। লোকটা তার দিকে তাকাল। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? প্রিয়া কিছুক্ষণের জন্য চুপ রইল, তারপর বলল, হয়তো কারণ আমারও কোনো আশ্রয়ের প্রয়োজন আছে। দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সেদিন রাতে প্রিয়া নিজের ঘরে একা বসে ভাবছিল, যদি আমি কিছু না করি তবে আমাকে বিনয়কে বিয়ে করতে হবে, আর সে আমার জীবনটা নষ্ট করে দেবে। তখনই তার মাথায় একটা চিন্তা এলো। সে ধীরে ধীরে নিজেকে বলল, যদি আমি এই লোকটাকে বিয়ে করে নিই। সে নিজেই চমকে উঠল। ওর কিচ্ছু মনে নেই, ও আমার কোনো ক্ষতি করতে না, আর মা বাবাও বিনয়ের সাথে সম্পর্ক ভেঙে দেবে। তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। আমি কি এত বড় সিদ্ধান্ত নিতে পারি? কিছুক্ষণ ভাবার পর সে সিদ্ধান্ত নিয়ে ফেলল। পরের দিন সকালে প্রিয়া ওই মানুষটির কাছে গেল। আমার আপনার সাথে একটা জরুরি কথা বলার আছে। লোকটা তার দিকে তাকালো। প্রিয়া সোজাসুজি বলল, আপনি কি আমাকে বিয়ে করবেন? লোকটা চমকে গেল। বিয়ে? কিন্তু আমি তো নিজেই জানি না যে আমি কে। প্রিয়া তাড়াহুড়ো করে বলল, আমি জানি, কিন্তু আমি কথা দিচ্ছি, যতক্ষণ না আপনার সব মনে পড়ছে আমি আপনার সাথে থাকব, আপনার দেখাশোনা করব। তার চোখে জল চলে এলো। আমার কাছে আর কোনো উপায় নেই। যদি আমি এটা না করি তবে আমার বিয়ে একটা ভুল মানুষের সাথে হয়ে যাবে। কিছুক্ষণের জন্য দুজনেই চুপ রইল। তারপর ওই মানুষটি ধীরে ধীরে বলল, যদি তুমি বলছো তবে আমি হ্যাঁ বলছি। প্রিয়ার চোখে স্বস্তি ফুটে উঠল। ধন্যবাদ, সত্যি বলছি, ধন্যবাদ। কিছুক্ষণ পরেই দুজনে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রিয়া নিজের গাড়ি নিল এবং সোজা দিল্লি সিভিল কোর্টে পৌঁছে গেল। সেখানে আগে থেকেই তার দুজন বন্ধু সাক্ষী হিসাবে উপস্থিত ছিল। সমস্ত প্রক্রিয়া শুরু হলো। ফর্ম পূরণ করা হলো, সই হলো, এবং কয়েক মিনিটের মধ্যেই বিচারক বললেন, এখন আপনারা দুজনে আইনত স্বামী স্ত্রী। প্রিয়া ওই মানুষটির দিকে তাকালো এবং মৃদু হাসল। এখন আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। যখন তারা বাড়ি ফিরে এলো তখন এক ঝড় তাদের জন্য অপেক্ষা করছিল। এটা কি করেছিস তুই? তার বাবার আগে চিৎকার করে উঠলেন। প্রিয়া শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি বিয়ে করে নিয়েছি এনাকে। কি? তার মা চমকে উঠলেন। তুই একজন অচেনা মানুষকে বিয়ে করে নিলি? বাবা রেগে গিয়ে বললেন, হ্যাঁ, আর আমি এই সিদ্ধান্ত বদলাব না। প্রিয়া পরিষ্কার জানিয়ে দিল। বাবা রেগে বললেন, তাহলে আজ থেকে এই বাড়ির সাথে তোর কোনো সম্পর্ক নেই, বেরিয়ে যা এখান থেকে। প্রিয়ার চোখে জল ছিল, কিন্তু সে কিছুই বলল না। সে নিজের ঘরে গেল, নিজের ব্যাগ তুলল এবং ওই মানুষটির হাত ধরে বাইরে বেরিয়ে এলো। এখন সে একা ছিল, কিন্তু প্রথমবারের মতো সে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিয়েছিল। বাড়ি ছাড়ার পর প্রিয়া মেহরা এবং তার নতুন স্বামী সেই অচেনা মানুষটি রাস্তায় দাঁড়িয়েছিল। তাদের কাছে কোনো আস্তানা ছিল না, কোনো পরিকল্পনাও ছিল না। প্রিয়া নিজের চোখের জল মুছল এবং নিজেকে সামলে নিয়ে বলল, ভয় পাবেন না, আমরা সব সামলে নেব, আমি আছি তো। লোকটা চুপ ছিল। তার এখনও কিছু মনে ছিল না, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা ছিল, যেন তার হৃদয়ে বারবার তাকে কিছু মনে করানোর চেষ্টা করছিল। দুজনে একটি ট্যাক্সি দাঁড় করালো এবং তাতে বসে পড়ল। প্রিয়া ড্রাইভারকে বলল, দাদা, আমাদের সামনের এলাকায় নিয়ে চলুন, যেখানে কোনো ছোটোখাটো হোটেল পাওয়া যায়।
ট্যাক্সি ধীরে ধীরে এগোতে লাগল, কিন্তু কয়েক মিনিট পরেই ড্রাইভারের আচরণ বদলে গেল। সে হালকা হাসল, যা একেবারে অদ্ভুত ছিল। প্রিয়ার সন্দেহ হল, আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? ড্রাইভার কোনো উত্তর দিল না। প্রিয়া ঘাবড়ে গিয়ে বলল, গাড়ি থামান, এক্ষুনি গাড়ি থামান। কিন্তু ট্যাক্সির গতি আরও বেড়ে গেল। হঠাৎ গাড়িটা এক নির্জন রাস্তার দিকে ঘুরে গেল। এসব কি করছেন আপনি? প্রিয়া চিৎকার করে উঠল। ড্রাইভার শীতল কণ্ঠে বলল, এখন চিৎকার করে কোনো লাভ নেই, যেখানে নিয়ে যাবার সেখানেই নিয়ে যাব। প্রিয়ার বুক থরফর করতে লাগল। সে বুঝে গিয়েছিল এ কোনো সাধারণ ড্রাইভার নয়। ঠিক সেই সময় সে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু তা লাক করা ছিল। ওদিকে তার সাথে থাকা লোকটা হঠাৎ অস্থির হয়ে উঠল। তার মাথায় তীব্র যন্ত্রণা হতে শুরু করল। সে মাথা চেপে ধরে ঝুঁকে পড়ল। কি হল? প্রিয়া ঘাবড়ে গেল। লোকটা যন্ত্রণায় কোকাতে কোকাতে বলল, আমার কিছু মনে পড়ছে। হঠাৎ তার চোখের সামনে কিছু ফ্ল্যাশব্যাক আসতে লাগল। একটি বড় অফিস, মানুষজন তাকে স্যার বলে ডাকছে, রাহুল মেহরার চেহারা, আর তারপর একটি গাড়ি, হাইওয়ে এবং বিকট বিস্ফোরণ। সে জোরে চিৎকার করে উঠল, ব্লাস্ট! প্রিয়া ভয় পেয়ে গেল। কি মনে পড়ল আপনার? লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, আমি কোনো সাধারণ মানুষ নই। তার চোখে হঠাৎ অন্যরকম এক চমক চলে এলো। আমি আদিত্য রাঠোর। প্রিয়া কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না। কি? আদিত্য গভীর শ্বাস নিল। হ্যাঁ, রাঠোর কর্পোরেশনের মালিক। আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। প্রিয়ার মাথায় সবকিছু ঘুরপাক খেতে লাগল। তার মানে আপনি সেই ব্যক্তি যার মৃত্যুর খবর সব জায়গায় চলছে? আদিত্য মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু আমি বেঁচে আছি। অন্যদিকে রাহুল মেহরা তার টিমের সাথে একটি লোকেশন ট্র্যাক করছিলেন। স্যার, সিগন্যাল ক্রমাগত মুভ করছে, আর এখন খুব ক্লিয়ার, একজন টেকনিক্যাল এক্সপার্ট বলল। রাহুল সাথে সাথে বললেন, গাড়ি বের করো, আমাদের এক্ষুনি ওখানে পৌঁছতে হবে। কয়েকটি গাড়ি দ্রুত সেই লোকেশনের দিকে এগোতে লাগল। এদিকে ট্যাক্সিটি হঠাৎ একটি নির্জন গুদামের কাছে থামল। ড্রাইভার গাড়ি থামালো এবং বাইরে কিছু লোক আগে থেকেই দাঁড়িয়েছিল। দরজা খোলা হলো। দুজন লোক জোর করে প্রিয়াকে বাইরে টানতে লাগল। ছাড়ো আমাকে! প্রিয়া চিৎকার করল। আদিত্য ওঠার চেষ্টা করল, কিন্তু তার অবস্থা তখনও দুর্বল ছিল। একজন লোক তাকে ধাক্কা দিল। একে পরে দেখা যাবে, আগে মেয়েটাকে নিয়ে চলো। প্রিয়াকে জোর করে ভেতরে নিয়ে যাওয়া হলো। আদিত্য মাটিতে পড়ে গেল। কিন্তু এবার সে আগের মতো দুর্বল ছিল না। তার চোখে রাগ ছিল এবং তার মস্তিষ্ক পুরোপুরি জেগে উঠেছিল। কয়েক মিনিট পরেই রাহুলের গাড়িগুলো সেখানে পৌঁছে গেল। স্যার, স্যার! রাহুল দৌড়ে আদিত্যের কাছে এলেন। আদিত্য কষ্টে চোখ খুলল। রাহুলের চোখে জল চলে এলো। স্যার, আপনি বেঁচে আছেন! আদিত্য দুর্বল কণ্ঠে বলল, প্রিয়া, ওরা ওকে নিয়ে গেছে। রাহুল সাথে সাথে টিমকে নির্দেশ দিলেন, মেডিকেল টিম, জলদি! আদিত্যকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার বললেন, অবস্থা আশঙ্কাজনক, মাথায় আঘাত আছে, স্মৃতি চলে গিয়েছিল, কিন্তু এখন ধীরে ধীরে সেরে উঠছেন। রাহুল বাইরে দাঁড়িয়েছিলেন। তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, এবার খেলা ঘুরে যাবে, কারণ এখন আদিত্য রাঠোর ফিরে এসেছে। আর এবার সে শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং প্রত্যেক অপরাধীকে শেষ করার জন্য জেগে উঠেছে। হাসপাতালের ঘরে হালকা আলো ছিল। মেশিনের বিপ বিপ শব্দের মাঝে আদিত্য রাঠোর ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছিলেন। মাথায় ব্যান্ডেজ বাঁধা ছিল, শরীর দুর্বল ছিল, কিন্তু তার চোখে এখন এক অন্যরকম আগুন জ্বলছিল। চোখ খুলতেই তার ঠোঁটে প্রথম যে নামটা এলো তা হল প্রিয়া। পাশে দাঁড়িয়ে থাকা রাহুল মেহরা সাথে সাথে এগিয়ে এলেন। স্যার, আপনি ঠিক আছেন? আমরা সবাই আপনার সাথে আছি। আদিত্য ওঠার চেষ্টা করলেন। রাহুল, প্রিয়া কোথায়? রাহুল কিছুক্ষণের জন্য চুপ থেকে তারপর বললেন, স্যার, আমরা জানতে পেরেছি ওকে বিনয় সিনহার লোকেরা কিডন্যাপ করেছে, আর এতে কার্তিক রাঠোরও জড়িত। আদিত্যের চোখ লাল হয়ে গেল। তাহলে এসব কার্তিকের খেলা ছিল। সে হাত মুষ্টিবদ্ধ করল। এখন ও আর আমার ভাই নয়। রাহুল বললেন, স্যার, আমরা পুরো তথ্য বের করে নিয়েছি। বিনয় সিনহার ভিলায় প্রিয়াকে রাখা হয়েছে। সিকিউরিটি খুব টাইট। আদিত্য এক মুহূর্তও দেরি না করে বললেন, গাড়ি বের করো, আমি নিজে যাব। কিন্তু স্যার, আপনার অবস্থা? আমি ঠিক আছি। আদিত্যের কণ্ঠস্বর গম গম করে উঠল। আমার স্ত্রী সেখানে বিপদে আছে, আর আমি এখানে থেমে থাকতে পারি না।
রাহুল বুঝে গেলেন এখন আদিত্যকে কেউ থামাতে পারবে না। অন্যদিকে বিনয় সিনহার বিলাসবহুল ভেলা। ভেতরে একটি বড় ঘরে প্রিয়াকে বন্দি করে রাখা হয়েছিল। তার হাত কাঁপছিল, কিন্তু তার চোখে ভয়ের চেয়ে রাগ বেশি ছিল। তখনই দরজা খুলল। বিনয় সিনহা ভেতরে এলো, চেহারায় অহংকারী হাসি নিয়ে। তাহলে শেষ পর্যন্ত আমার হবু বউ এখানে এসে গেছে। প্রিয়া রেগে গিয়ে বলল, আমি তোমার কেউ হই না, আমি বিবাহিতা। বিনয় হেসে উঠল, ওই ভিখারির সাথে? সে তো এতক্ষণে মরে ভূত হয়ে গেছে। প্রিয়া চিৎকার করে উঠল, চুপ করো, তিনি বেঁচে আছেন আর তিনি আমাকে নিতে আসবেন। বিনয় কাছে এলো এবং ধীরে ধীরে বলল, যদি সে বেঁচেও যায় তবে আমি নিজে তাকে শেষ করে দেব। প্রিয়া তার দিকে রাগী চোখে তাকালো। তোমার মতো মানুষের শেষ খুব খারাপ হয়। ঠিক সেই সময় ভিলার বাইরে অনেকগুলো গাড়ি এসে থামল। দরজার সামনে দাঁড়িয়েছিলেন আদিত্য রাঠর। তার সাথে রাহুল এবং সিকিউরিটি টিম ছিল। আদিত্য একবার ভিলার দিকে তাকালেন এবং বললেন, আজ সব কিছু শেষ হয়ে যাবে। দরজা ভাঙা হলো। ভেতরে ঢুকেই সিকিউরিটি টিম গার্ডদের কাবু করতে শুরু করল। পুরো ভিলা যুদ্ধক্ষেত্রে পরিণত হল। ওপরের ঘরে প্রিয়া বাইরের চিৎকার চেঁচামেচি শুনল। তার বুক জোরে ধরফর করতে লাগল। তিনি কি এসে গেছেন? হঠাৎ দরজা সজোরে খুলে গেল আর সামনে দাঁড়িয়েছিলেন আদিত্য রাঠর। প্রিয়ার চোখে জল চলে এলো। সে দৌড়ে আদিত্যের কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরল। আমার মনে হয়েছিল আমি আপনাকে হারিয়ে ফেলেছি। আদিত্য তাকে শক্ত করে ধরলেন। এখন আমি এসে গেছি, এখন কেউ তোমাকে ছুতে পারবে না। তখনই পেছন থেকে হাততালি বাজানোর শব্দ এলো। বিনয় সিনহা দাঁড়িয়েছিল, আর তার সাথে ছিল কার্তিক রাঠর। কার্তিক হাসতে হাসতে বললেন, বাহ, কি দৃশ্য, হিরোর এন্ট্রি। আদিত্য রাগে তার দিকে তাকালেন। কার্তিক, তুমি নিজের ভাইকেই মেরে ফেলার চেষ্টা করলে? কার্তিক হেসে উঠলেন, কারণ এসব আমার হওয়ার কথা ছিল, রাঠর কর্পোরেশন, বাবার সব সম্পত্তি, কিন্তু সব কিছু তোমাকেই দিয়ে দেওয়া হলো। আদিত্য কঠোর স্বরে বললেন, তুমি শুধু আমাকে নয়, নিজের রক্তকে ধোঁকা দিয়েছ। বিনয় মাঝখান থেকে বলে উঠল, অনেক নাটক হয়েছে, এখান থেকে কেউ জ্যাত বাঁচবে না। সে তার গার্ডদের ইশারা করল। কিন্তু এবার আদিত্য প্রস্তুত ছিলেন। সে সাথে সাথে উত্তর দিলেন, পুলিশ রাস্তায় আছে, আর এবার তোমরা দুজনে বাঁচতে পারবে না। কার্তিকের মুখের হাসি উধাও হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ভিলায় পৌঁছে গেল। চারিদিকে হুড়োহুড়ি পড়ে গেল। বিনয়কে ধরা হলো, তার সব গোপন কথা সামনে চলে এলো। কার্তিক পিছিয়ে যেতে লাগলেন। তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। এটা শেষ হয়নি আদিত্যা, সে বললেন। আদিত্যা শীতল কণ্ঠে বললেন, এখন সব কিছু শেষ হয়ে গেছে। সেদিন শুধু একটা লড়াই জেতা হয়নি, বরং এক চক্রান্তের সমাপ্তি ঘটেছিল। বিনয় সিনহার ভেলায় যা কিছু হয়েছিল তা পুরো শহরকে কাঁপিয়ে রেখেছিল। পুলিশ চারদিক ঘিরে ফেলেছিল। মিডিয়াও সেখানে পৌঁছে গিয়েছিল। প্রতিটি ক্যামেরা একই দিকে ছিল, আদিত্যা রাঠোরের দিকে, যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। বিনয় সিনহাকে হাতকড়া পরানো হয়ে গিয়েছিল। তার সব বেআইনি ব্যবসার প্রমাণ পুলিশের হাতে চলে এসেছিল। তার অহংকার এখন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কিন্তু আসল ধাক্কা এখনও বাকি ছিল। কার্তিক রাঠোর ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিলেন। তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। তার সব চাল এখন সামনে এসে পড়েছিল। আদিত্য তার দিকে এগোলেন। কার্তিক, কেন করলে তুমি এসব? তার গলায় রাগ কম আর কষ্ট বেশি ছিল। কার্তিক হাসার চেষ্টা করে, কিন্তু তার গলা কাঁপছিল। কারণ এইসব আমার ছিল, রাঠোর কর্পোরেশন, এই সাম্রাজ্য আমার পাওয়া উচিত ছিল। আদিত্য শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, তোমার যা দরকার ছিল তা পরিশ্রমে পাওয়া যেত, ধোঁকা দিয়ে নয়। কার্তিক চিৎকার করে উঠলেন, সব সময় তুমিই কেন? বাবার জন্যও তুমিই ঠিক ছিলে, দুনিয়ার জন্যও তুমিই ঠিক আছো। আর আমি কি? কিছুক্ষণের জন্যে নিস্তব্ধতা নেমে এলো। তারপর আদিত্যা বললেন, তুমি আমার ভাই ছিলে, কিন্তু আজ তুমি সেই সম্পর্ক নিজেই শেষ করে দিলে। পুলিশ এগিয়ে গেল এবং কার্তিককে গ্রেফতার করতে লাগল। কার্তিক হঠাৎ ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে দৌড়াতে শুরু করল। সবাই চমকে উঠল। সে সিঁড়ির দিকে দৌড়াল, ওপরে পৌঁছাল এবং ছাদের ধারে গিয়ে দাঁড়াল। নিচে পুলিশ আর আদিত্যা দাঁড়িয়েছিলেন। আদিত্য চিৎকার করে বললেন, কার্তিক, এই পথ বেছে নিও না, এখনও সব ঠিক হতে পারে। কার্তিকের চোখে জল ছিল, কিন্তু সাথে উন্মাদনাও। আমি আর কিছু ঠিক হতে পারে না, সে ধীরে করে বললেন। আমি হেরে গেলাম আদিত্যা, চিরকালের জন্যে। আর পরের মুহূর্তেই সে পিছনের দিকে পড়ে গেল।
সবকিছু শেষ হয়ে গিয়েছিল। কয়েকদিন পর রাঠোর কর্পোরেশনে একটি বড় বোর্ড মিটিং ডাকা হলো। সকল ডিরেক্টর, ইনভেস্টর এবং বড় বড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আদিত্য রাঠোর ভেতরে এলেন। পুরো হল দাঁড়িয়ে পড়ল। সবার চোখে সম্মান ছিল। আদিত্য শান্ত কণ্ঠে বললেন, যা কিছু হয়েছে তা শুধু একটি দুর্ঘটনা ছিল না, বরং এক চক্রান্ত ছিল। আর আজ আমি আপনাদের সবার সামনে সত্যিটা তুলে ধরছি। সে পুরো ঘটনাটি জানাল। বিস্ফোরণ, কার্তিকের চক্রান্ত, বিনয় সিনহার যোগাযোগ। সবাই অবাক হয়ে গেল। আদিত্য আরও বললেন, কিন্তু এখন সব শেষ হয়ে গেছে, আর রাঠোর কর্পোরেশন আবার তার সঠিক পথে চলবে। পুরো হল হাততালিতে ফেটে পড়ল। অন্যদিকে প্রিয়া মেহরা একটি ব্যালকানিতে দাঁড়িয়েছিল। বাতাস তার চুল হালকা হালকা ওড়াচ্ছিল। তার জীবন কয়েকদিনের মধ্যেই পুরোপুরি বদলে গিয়েছিল। তখনই পেছন থেকে আদিত্য এলেন। কি ভাবছ? সে জিজ্ঞেস করলেন। প্রিয়া হাসল। শুধু এটাই যে জীবন কত অদ্ভুত হয়। যাকে আমি একজন অচেনা মানুষ ভেবে বাড়িতে এনেছিলাম, সে আমার স্বামী হল, আর এত বড় একজন মানুষ। আদিত্য হালকা হাসলেন। আর যে মেয়েটি আমাকে বাঁচালো, সে আমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল। দুজনে কিছু মুহূর্ত চুপ রইল। তারপর প্রিয়া বলল, এখন সামনে কি? আদিত্য তার দিকে তাকিয়ে বললেন, এখন একটি নতুন শুরু। সে প্রিয়ার হাত ধরল। এখন না কোনো ভয় থাকবে, না কোনো চক্রান্ত, শুধু আমরা দুজন। প্রিয়ার চোখে খুশির জল চলে এলো। সেই দিনের পর থেকে রাঠোর কর্পোরেশন আবার উঠে দাঁড়াল, আগের চেয়েও বেশি মজবুত হয়ে। আর আদিত্য রাঠোর এটা প্রমাণ করে দিলেন যে সত্য যতই চাপা পড়ুক না কেন, একদিন তা ঠিকই সামনে আসে। আর প্রিয়া এটা প্রমাণ করে দিল যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহস চাই, আর সেই সাহসই জীবন বদলে দেয়। গল্প এখানেই শেষ হয়, কিন্তু একটা শিক্ষা রেখে যায়। ধোঁকা কখনো জিততে পারে না, আর সত্যিকারের সঙ্গ কখনো হারতে পারে না। এই গল্পের দ্বিতীয় বড় শিক্ষা হল যে সম্পর্কের আসল মূল্য বোঝা উচিত। পরিবার, ভরসা আর সঙ্গ, এই জিনিসগুলো টাকার চেয়ে অনেক বেশি দামি। কার্তিক শুধু সম্পত্তির জন্য নিজের ভাইয়ের সঙ্গ ছেড়ে দিলেন, এবং শেষমেশ সব কিছু হারালেন, পরিবারও আর জীবনও। অন্যদিকে আদিত্য আর প্রিয়ার সম্পর্ক ভরসা ও সঙ্গের ওপর তৈরি হয়েছিল, তাই প্রতিটি মুশকিলের পরও তা আরও মজবুত হয়ে উঠেছিল। এটা আমাদের শেখায় যে সত্যিকারের সম্পর্ক সেটাই যা কঠিন সময়েও একে অপরের পাশে থাকে। এছাড়া এই গল্প এটাও বলে যে কোনো মানুষকে তার পরিস্থিতি দিয়ে বিচার করা উচিত নয়। যে মানুষটিকে প্রিয়া রাস্তায় আহত অবস্থায় পেয়েছিল, সেই একজন বড় ব্যবসায়ী হয়ে বেরোল। তাই জীবনে কখনো কাউকে ছোট বা দুর্বল ভেবে অবহেলা করা উচিত নয়। প্রতিটি মানুষের নিজস্ব একটা গল্প থাকে, আর সময় এলে সেই গল্পই সবকিছু বদলে দিতে পারে। আপনারা কোথা থেকে এই গল্পটি দেখছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং নিজের গ্রাম বা শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। দেখা হবে পরের গল্পে।